বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2018 গণিত প্রশ্নের সমাধানের পার্ট 4 ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান আলোচনা করব। যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তো চলো শুরু করা যাক। 4 দাগের প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় অর্থাৎ 1 বছরের আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তো মূলধন বা আসল আমাদের এখানে নির্ণয় করতে হবে। বন্ধুরা, খুব সহজ একটা অঙ্ক, এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। দেখো, আয় কাকে বলে? আয় মানে হচ্ছে এখানে আমাদের সুদ বোঝানো হচ্ছে। আয় মানে এখানে সুদ বোঝানো হচ্ছে। যেমন ধরে নাও, তুমি কাউকে 5,000 টাকা ধার দিলে। তুমি যদি কাউকে 5,000 টাকা ধার দাও, তাহলে নিশ্চয়ই কিছু শর্তে ধার দেবে, যে তুমি 10% হারে সুদ নেবে তার থেকে। তার মানে তুমি হচ্ছে কি সুদের একটা ব্যবসা করছো। ধরে নাও, কাউকে টাকা ধার দেবে এবং একটা নির্দিষ্ট সময় পর সে তোমাকে ওই ওই টাকার উপর, যে টাকা সে ধার নিয়েছে সেই টাকার উপর তোমাকে কিছু অতিরিক্ত টাকা দেবে। যে অতিরিক্ত টাকা দেবে সেটাই হচ্ছে সুদ, আর সেটাই হচ্ছে তোমার আয়, কারণ তুমি তাকে টাকা দিয়েছো। দিয়েছো এই কারণেই, কারণ সে কিছু অতিরিক্ত টাকা দিচ্ছে। সুতরাং যে অতিরিক্ত টাকাটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে সুদ। তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সুদ, আর সেটাই তুমি পাচ্ছ। তার মানে ওটা তোমার হচ্ছে আয় বা ইনকাম। তাহলে এখানে যে 60 টাকা কমে গেছে কেন? কারণ সুদের হার 4% থেকে 3.3/4% হয়ে গেছে। তো 4% থেকে যখন 3.3/4% হয়ে যায়, তার অর্থ হলো সুদের হার কমে গেছে। তো সুদের হার কমে যাওয়ার অর্থই হলো আয় কমে যাওয়া। তো আমরা এখানে দেখব যে সুদ কত টাকা কমছে, সেটা আমরা কি করব? বার করব। সুদ কত টাকা কমছে সেটা আমরা বার করব। কি করে বার করব? আমরা মূলধনটাকে এক্স ধরে নেব। মূলধনকে আমরা এক্স ধরে সুদ কতটা কমে সেটা বার করব। ঠিক আছে? এবং সেটাই হচ্ছে 60 টাকার সমান হবে। এটা একটা উপায়। আর একটা উপায়, আমি এখানে সুদটা ধরে নেব যে এখানে যখন 4% থেকে 3.3/4% হয়েছে, তখন সুদের পরিমাণ কমে গেছে 60 টাকা, অর্থাৎ 60 টাকাটাকে আমরা সুদ হিসাবে বিবেচনা করব। এবং সেখানে আসলটা আমরা জানি, শতকরা সুদের ক্ষেত্রে আমরা কি জানি, যে এই একটা সূত্রের মাধ্যমেই অঙ্কগুলো হয়ে যায়। তো এই সূত্রে আমরা কি করব, আই এর জায়গায় 60 টাকা বসিয়ে দেবো, আর আর এর জায়গায় 4 মাইনাস 3.3/4% বসাবো, কারণ এখানে সুদের হার কমে গেছে। তো যখন এখানে সুদের হার কতটা কমে সেটা বসাবো, তখন এখানে আই অর্থাৎ সুদ কতটা কমে সেটা বসাতে হবে। এবং সেখানে আমরা পি অর্থাৎ আসলের পরিমাণটা পেয়ে যাব, কারণ আমাদের কাছে একটা সমীকরণ থাকবে। এইটা আর একটা উপায়। তো এই উপায়টাই হচ্ছে সহজ উপায়, এই উপায় আমরা করব। তাহলে সর্বপ্রথম আমি এখানে ধরি মূলধনের পরিমাণ, অর্থাৎ পি ইকুয়ালস টু এক্স টাকা। এখানে সময় দিয়েছে, দেখো বলছে বার্ষিক আয় 60 টাকা কম, অর্থাৎ 1 বছরের আয় 60 টাকা কম। সুতরাং এটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে সময় অর্থাৎ টি ইকুয়ালস টু 1 বছর। বার্ষিক সুদের হার হ্রাস পায় বা কমে যায় কত? 4 মাইনাস 3.3/4%। এটাকে ক্যালকুলেশন করি। 4 মাইনাস এখানে কত হচ্ছে, 3 4 12, আর 3টা যোগ করতে হবে। 12 আর 3 15, অর্থাৎ 15/4%। এবার বন্ধুরা যদি লসগু করি তাহলে হচ্ছে লসগু 4, তাহলে এখানে কত হচ্ছে, 4 4 16 মাইনাস 15 এত পার্সেন্ট, অর্থাৎ 1/4%। ঠিক আছে? তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? আর এর মান পেয়ে গেলাম 1/4%, সময় পেয়ে গেলাম 1 বছর, মূলধনের পরিমাণ পেয়ে গেলাম, ধরে নিয়েছিলাম আমরা x টাকা। এবার লিখবো সুদ। ঠিক আছে? তাহলে সুদ কমে, লিখবো এখানে 1 বছরে সুদ কমে, কারণ টি যতটা দেবে সেটাই আমাদের এখানে লিখতে হবে। 1 বছরের সুদ হ্রাস পায়, অর্থাৎ আই সমান সমান 60 টাকা। এবার বন্ধুরা আমরা সূত্রটা লিখবো। এখন
আই ইকুয়ালস টু টিটিআর ডিভাইডেড বাই 100। তো বন্ধুরা আমরা সরাসরি কিন্তু আসলের সূত্রটাও লিখতে পারতাম। তো যদি সরাসরি আসলের সূত্র লিখি তাহলে আসল ইকুয়ালস টু টি ইকুয়ালস টু সূত্র হয় 100 এর সাথে আই গুণ করে দাও, কোনাকুনি গুণ হবে 100 ইন্টু আই, আর টি আর আরটা আমরা এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ নিচে চলে আসবে টি ইন্টু আর। এবার বন্ধুরা মানগুলো বসাতে হবে। 100 ইন্টু আই, আই অর্থাৎ সুদ কতটা কমছে 60 টাকা, তাহলে এখানে 60 লিখবো, ডিভাইডেড বাই টি অর্থাৎ সময় 1 বছর, আর আর কতটা কমেছে 1/4%। তো 1/4 মানে তাহলে 1 এখানে লিখবো আর উপরে লিখবো 4। তো বন্ধুরা আমি এই জায়গাটা একটু বলে দিই তোমাদের, যদি কোনো ভগ্নাংশ, যেমন এটা দেখতে পাচ্ছ ভগ্নাংশ, তো এই ভগ্নাংশটা যখন নিচে থাকবে, যখন ভগ্নাংশ নিচে থাকবে, যেমন 1/4 আছে, তো এই ভগ্নাংশ যদি নিচে থাকবে তখন সেই ভগ্নাংশের নিচের সংখ্যাটা উপরে চলে যাবে, নিচের সংখ্যাটা উপরে চলে যাবে। কিন্তু কোনো ভগ্নাংশ যদি উপরে থাকে তাহলে তার নিচের সংখ্যাটা সবসময় নিচে থাকবে। যেমন ধরে নাও 100 গুণ এটা 60-এর জায়গায় হয়তো এখানে কোশ্চেনে দিল হয়তো 20/4, তাহলে তখন আমি কিভাবে লিখবো 20/4, এইভাবে লিখবো 20/4। আর এখানে টি, টি এর মান যেটা আছে সেটা বসাবো, আর এর মান যেটা আছে সেটা বসাবো, ঠিক আছে 1/4। তো আমি এখানে বলতে চাইছি যখন কোনো ভগ্নাংশ আমরা নিচে লিখবো তখন সেই ভগ্নাংশের নিচের সংখ্যাটাকে উপরে লিখে দেবো, তাহলে একেবারে কাজ সেরে যাবে, ঠিক আছে, একেবারে কাজটা হয়ে যাবে। তাহলে আর বারবার আমাদের এটা স্টেপ বাড়াতে হবে না, অনেকটা সময় বেঁচে যাবে। আর যদি কোনো সংখ্যা উপরে আছে এবং সেটা যদি ভগ্নাংশ আকারে আছে, মানে এইরকম আকারে আছে, তখন তার নিচের সংখ্যাটা সবসময় নিচের দিকেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে কি হলো, 1 আর 1 গুণ করলে 1 হবে, তাহলে উপরের সংখ্যাটাকে গুণ করে নিই, 424, আর এখানকার 100 দুটো জিরো আর এখানে একটা জিরো, অর্থাৎ 3খানা জিরো, আর নিচে 1 আসছে তো 1 লেখার দরকার নেই, এত টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম মূলধনের পরিমাণ কত, 24,000 টাকা। বন্ধুরা পরের অঙ্ক 4-এর দাগে 2, প্রশ্ন বলা হচ্ছে এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল, এর লভ্যাংশ কত? তো বন্ধুরা এখানে কিন্তু সময় এখানে 6 মাস দিয়েছে, 1 বছর না। সময় যাই দিক না কেন, এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে বি যদি 6 মাস পর লাভ পেয়ে থাকে তাহলে এর লাভটাও আমাদের 6 মাসেই বার করতে হবে, কারণ এখানে আলাদা করে কিন্তু কোনো সময় উল্লেখ করা নেই, শুধুমাত্র এখানে 6 মাস উল্লেখ করেছে। তো আমরা ধরে নিতে হবে যে ব্যবসাটা 6 মাসের হয়েছে, 6 মাস পরে যে লাভটা হচ্ছে সেই লাভটা বি ভাগ করে নিচ্ছে আর এ ভাগ করে নিচ্ছে, তাহলে আমাদের এর লাভের পরিমাণটা 6 মাসের জন্যই বার করতে হবে। আচ্ছা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বি যেহেতু 6 মাস পর লাভটা তুলছে, এও 6 মাস পর লাভটা তুলছে, তার মানে এ এবং বি দুজনেই 6 মাস ব্যবসা করেছে এবং দুজনেই বছরের শুরু থেকে ব্যবসা করেছে। এই যে বলে দিয়েছে একটি ব্যবসা শুরু করলো, কিন্তু এখানে যেহেতু উল্লেখ করেনি যে এ কখন ব্যবসা শুরু করেছে, বি কখন ব্যবসা শুরু করেছে, তাহলে আমাদের ধরে নিতে হবে দুজন একই সাথে ব্যবসা শুরু করেছে। তা দুজনে যদি একই সাথে ব্যবসা শুরু করে এবং একই সময় যদি তারা লাভটা তুলে নেয়, তাহলে ধরে নিতে হবে যে তারা একই সময়ের জন্য ব্যবসাটা করেছে। এবার তার মানে এই ধরনের ব্যবসাটা কি হলো, এটা হচ্ছে সরল অংশীদারি কারবারের ব্যবসা হলো। এবং আমরা সবসময় একটা জিনিস জেনে রাখবো বন্ধুরা, যে যখন অংশীদারি কারবারের অঙ্ক করব তখন সবসময় জানবে যে কোনো অঙ্কতে যদি বিশেষভাবে কোনো কথা উল্লেখ না থাকে, বিশেষভাবে যদি কোনো শর্তের কথা উল্লেখ না থাকে, তাহলে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে লভ্যাংশ বন্টনের অনুপাত, মনে রাখতে হবে। বিশেষভাবে যদি কোনো শর্ত উল্লেখ না থাকে অঙ্কতে, তাহলে কিন্তু যেটাই মূলধনের অনুপাত হবে সেটাই হবে লভ্যাংশ বন্টনের অনুপাত। অর্থাৎ ব্যবসায় যদি কেউ 1 টাকা নিয়োগ করে আর একজন যদি 2 টাকা নিয়োগ করে 3 টাকার মধ্যে, তাহলে দুজনে মিলে 3 টাকা নিয়োগ করেছে, তাহলে লাভ যখন হবে লাভের থেকেও প্রথম জন 1 টাকা পাবে, দ্বিতীয় জন 2 টাকা পাবে। অর্থাৎ যে বেশি টাকা নিয়োগ করবে সে লাভ থেকেও বেশি টাকা পাবে, যে কম টাকা ব্যবসায় নিয়োজিত করবে সে লাভের থেকে কম টাকা পাবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ বিশেষ শর্ত না দেওয়া থাকলে মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান হবে। তাহলে এখানে এর মূলধন আমরা দেখতে পাচ্ছি 15,000 টাকা, বি এর মূলধন 45,000 টাকা। এবার বি এর লভ্যাংশ এত, তাহলে এর লভ্যাংশ কত হবে, তাহলে আমরা এর লভ্যাংশটাকে ধরে নেবো এক্স। তাহলে এক্স এর সাথে, অর্থাৎ এক্সটা হচ্ছে এর লাভ, এক্স এর লাভ মানে এর লাভ এক্স টাকা আর বি এর লাভ এত টাকা, তাহলে এক্স ইস টু 3030, এটা হচ্ছে লাভের অনুপাত। আর এখানে 15,000 ইস টু 45,000, এটা হলো দুজনের মূলধনের অনুপাত। তাহলে এই মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত দুটো সমান হবে এবং সেই সমীকরণ থেকে আমরা এক্স এর মানটা খুব সহজেই বার করতে পারবো। তাহলে এখানে লিখবো যে ধরি
এ এর লভ্যাংশ এক্স টাকা। এখন তাহলে আমরা লিখব এ এর লাভ ইজ টু বি এর লাভ ইকুয়ালস টু এ এর মূলধন ইজ টু বি এর মূলধন। তাহলে এর লাভ আমরা ধরে নিচ্ছি এক্স, আর ইস টু মানে আমরা ভাগ করতে পারি। বি এর লাভ এখানে দিয়ে দিয়েছে 3030। এবার এর মূলধন কত? 15,000 টাকা, আর বি এর মূলধন হচ্ছে 45,000 টাকা। তো বন্ধুরা এখানে আমরা ক্যালকুলেশন করব, খুব সহজেই উত্তরটা পেয়ে যাব। 3×15=45, অর্থাৎ উপরে 1 নিচে 3। এবার 3 দিয়ে এটাকে কেটে দাও, 1010। তাহলে আমরা কি পেলাম? উপরে x নিচে 1010, আর এদিকে পেলাম সবগুলো কেটে গেছে অর্থাৎ 1 থাকলো। এবার 1 এর সাথে 1010 গুণ করলে আমরা পাবো, একের সাথে যে সংখ্যাকেই গুণ করে নেবে সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ একের সাথে 1010 গুণ করলে আমরা পাবো 1010 টাকা। তাহলে এটাই হচ্ছে এর লভ্যাংশ। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুব সহজ একটা অঙ্ক ছিল, খুবই সহজ। তোমরা প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজে তোমরা করতে পারছো। বন্ধুরা পরের অঙ্ক 4-3। এখানে একটি সমীকরণ দিয়ে দিয়েছে 2x + 1/x = 2। এটা যদি হয় তাহলে এই রাশিটার মান কত? তো বন্ধুরা এই অঙ্কটা বিশেষ ভাবে আমরা অনেক কয়েকটা পদ্ধতিতে করতে পারি, কিন্তু আমি তোমাদের এখানে একটা পদ্ধতিতে করে দেখাচ্ছি, যেটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। দেখবে তোমাদের খুব ভালো লাগবে অঙ্কটা করতে। তো এখানে এই রাশিটার যে মান দিয়ে দিয়েছে 2x + 1/x = 2, এই রাশিটাকে আমি কোনো রকম ভাবে পরিবর্তন করব না, এরকমই রাখবো। কিন্তু যে রাশিটার মান বার করতে দিয়েছে সেটাকে আমি লিখব x/2x² + x + 1। এবার কি করব বন্ধুরা, আমরা উপরের রাশিটাকে x দিয়ে ভাগ করব। তাহলে যদি উপরের রাশিকে x দিয়ে ভাগ করি, তাহলে নিচের রাশিকেও কিন্তু x দিয়ে ভাগ করতে হবে। এটা সবসময় জানবে যে এটা একটা অনুপাত, তাই না? দেখো 2/3 এটা তো একটা অনুপাত। এবার এই অনুপাতকে আমরা ইচ্ছা খুশি, আমি উপরে যদি 2 দিয়ে গুণ করি তাহলে নিচেও 2 দিয়ে গুণ করব। এতে কি হবে? এই রাশিটার মান আর এই রাশিটার মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে যখন উপরে কোনো সংখ্যা দিয়ে গুণ করব, নিচে কিন্তু সেই সংখ্যা দিয়েই গুণ করতে হয়। তাহলেই কিন্তু অনুপাতটার মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা 2/3, এখানেও কিন্তু 2/3 আছে, 2 দিয়ে কেটে দিলে 2/3ই থাকে। এটা গুণ দেখালাম। এবার যদি ভাগ করি, যেমন 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 কেও 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 কেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে? দেখবে একই জিনিস থাকছে। একই জিনিস থাকবে এখানে। তুমি বলবে কি করে? 2 দিয়ে কেটে গেলে তো 1 হচ্ছে, আর এখানে কত? 3/2। এবার বন্ধুরা এটা তো ভাগ আছে, তাই না? তাহলে ভাগটাকে যদি গুণ করে দিই, তাহলে নিচের 2টা উপরে চলে যাবে আর 3টা নিচে থাকবে। অর্থাৎ কি বেরোলো? 2/3ই তো বেরোলো। অর্থাৎ অনুপাতের উপরের পদ আর নিচের পদ, এই দুটো সংখ্যার সাথে আমরা একই সংখ্যা গুণ বা ভাগ করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে x কে যদি x দিয়ে ভাগ করি, তাহলে নিচের সংখ্যাকেও কিন্তু x দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 2x² x প্লাস x/x প্লাস 1/x। তোমরা বলবে যে স্যার এখানে তো একটা x আছে, এখানে এত কটা x কেন? আসলে বন্ধুরা আমি কি করেছি, এই 2x² প্লাস x প্লাস 1 কে x দিয়েই ভাগ করেছি। এবার তোমাদের একটা ভাগের নিয়ম আছে, এখানে 3টে সংখ্যা দেখতে পাচ্ছি, তাকে আবার x দিয়ে ভাগ করার অর্থ হলো আমরা এটাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করতে পারি। প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করতে পারি। ঠিক আছে? আমি একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। যেমন ধরে নাও তোমাকে দেওয়া হয়েছে 20 প্লাস 5, এটাকে ভাগ করতে দেওয়া হয়েছে 5 দিয়ে। তাহলে তখন তোমরা এটাকে দুভাবে করতে পারো। এক পদ্ধতি হচ্ছে এরকম, 20 আর 5 যোগ করো, কত হবে? 25/5। তাহলে কত হলো? 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। আর একটা পদ্ধতি হচ্ছে এরকম, যে 20কে 5 দিয়ে ভাগ করব, মাঝখানে প্লাস আছে, প্লাস দেবো, 5কে আবার 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে? এতে দেখবে কিন্তু আমরা উত্তর 5ই পাবো। দেখো 5×4 = 20, তাহলে এখানে 4 হলো আর এখানে 1 হলো, অর্থাৎ 5। তাহলে খুব সুন্দর করে আমরা ব্যাপারটা বুঝে গেলাম যে আমরা এরকম আলাদা আলাদা করে ভাগ করতে পারি। যেহেতু এই পুরো রাশিটাকে আমি x দিয়ে ভাগ করেছি, তারপর এটাকে আমরা কি করলাম? আলাদা আলাদা করে ভাগ করলাম। তাই এখানে আমরা এই স্টেপটা লিখলাম, একটুখানি একটা স্টেপ আমি জাম্প করলাম। আচ্ছা বন্ধুরা এবার তারপর কি পাবো? উপরে x আর x কেটে গেল, 1 হলো। নিচে এখানে একটা x, এখানে একটা x কেটে গেল, অর্থাৎ 2x হলো। তারপর আমি এই রাশিটাকে লিখছি প্লাস 1/x
আর তারপর আমি এখানে x বাই এক্স কেটে দিয়ে লিখলাম 1। এইবার বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করো, দেখো 2x প্লাস 1 বাই এক্স এর মান কত? 2। তাহলে এখানে 2x প্লাস 1 বাই এক্স এর জায়গায় আমরা 2 লিখতে পারি। তাহলে এখানে লিখে দেবো 2 প্লাস 1, এখানে লিখে দেবো যেহেতু 2x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 2। তাহলে বন্ধুরা আমরা কি পাচ্ছি? উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 3, অর্থাৎ এই প্রশ্নের উত্তর কত হয়ে গেল? 1/3। বন্ধুরা পরের প্রশ্ন 4 থেকে 4। প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, খুব সহজ। এখানে শুধুমাত্র একটা সূত্র জানা থাকলেই তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু করতে পারবে। তো সেটা হচ্ছে এরকম, যে যদি তোমাকে কোনোদিন বলে, যে কোনো অঙ্কে যদি বলে যেটা দ্বিঘাত সমীকরণ গঠন করো আর এ নাও দুটো বীজ 2 আর -3, তাহলে তখন তুমি কি করবে? তখন তোমার ক্ষেত্রে একটা সূত্র হবে, সেটা হচ্ছে এরকম, যে দ্বিঘাত সমীকরণ হবে x স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়ালস টু 0। তো বন্ধুরা এটাই হচ্ছে সূত্র, যেখানে তোমার দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবে। কিন্তু এই সূত্রটা আমরা তখনই প্রয়োগ করব যখন তোমাকে দুটো বীজ দিয়ে দেওয়া হবে। যেমনটা এখানে দুটো বীজ দিয়ে দিয়েছে, একটা 3 আর একটা হচ্ছে -3। বীজ মানে হচ্ছে x এর মান, ঠিক আছে? বীজ মানে হচ্ছে কোনো সমীকরণে অজ্ঞাত রাশি বা যেটা আমরা জানি না, যেমন আমরা কোনো দ্বিঘাত সমীকরণে x এর মানটা জানি না কত, তো সেই মানটাই এখানে দিয়ে দিচ্ছে 2 আর -3। যদি দুটো বীজ দিয়ে দেয়, তাহলে তখন আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই একটা দ্বিঘাত সমীকরণ কি সেটা গঠন করতে পারবো। তো বন্ধুরা এখানে আমরা এবার মানগুলো বসিয়ে দেবো। এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, বীজ দুটোর যোগফল তাহলে কত হবে? প্রথম বীজটা 2, একটা বীজ 2 আর একটা হচ্ছে -3, তাহলে এই দুটো বীজকে আমরা যোগ করব। এবার ইন্টু এক্স প্লাস বীজ দুটোকে আবার গুণ করব, অর্থাৎ 2 এর সাথে -3 গুণ করব। তো বন্ধুরা এবার আমাকে এটাকে একটু সরল করতে হবে, সরল করে আমাদের এটাকে উত্তর হিসাবে রাখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস, এটাকে ব্র্যাকেটের মধ্যেই রাখো, কিন্তু এই ব্র্যাকেটটা তুলে দাও, প্লাসে মাইনাসে -3, তারপরে এক্স। আর এখানে হচ্ছে, এখানে কি আছে? +2 আছে আর এখানে -3 আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস দেবো, আর 3 দুগুণে 6 হয়, ইকুয়ালস টু 0। তো বন্ধুরা এবারে আমরা বিয়োগ করব, 2 থেকে 3 বাদ দিচ্ছি। আচ্ছা বন্ধুরা 2 থেকে 3 বাদ দেওয়া মানে কি? 2 থেকে 3 বাদ দেওয়ার মানে হলো, এটা তো 1, এটা 2, তাহলে 1 2, ঠিক আছে? এদিকে -1 -2। এবার 2 বলা হয়েছে, মানে 2 মানে +2, +2 মানে আমি ডান দিকে যাব, এটা তো 0, ডান দিকে যাব, এতটা গেলাম। তারপর বলা হচ্ছে -3, মাইনাসের অর্থ বাঁ দিকে যাব, তাহলে মাইনাস ক ঘর যাব? 3 ঘর যাব, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, কোথায় পৌঁছালাম? কোথায় পৌঁছালাম? -1। তার মানে 2 থেকে 3 বাদ দিলে আমরা পাবো -1 ইকুয়ালস টু 0। তো বন্ধুরা এইবার দেখো আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, একের সাথে এক্স কে গুণ করলে আমরা এক্স পাবো, ঠিক আছে? এক্স পাবো, -6 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। খুব সহজ অঙ্ক ছিল। বন্ধুরা 4 দাগের 5 নম্বর অঙ্ক, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের জ্যামিতির শিক্ষাকে, আমাদের জ্যামিতির জ্ঞানকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এই ধরনের অঙ্ক করা খুব ভালো। দেখো অঙ্কে কি বলছে? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে সবার প্রথমে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। তো ধরে নেওয়া যাক এরকম একটি ত্রিভুজ আছে। আচ্ছা, এটার নাম আমি দিয়ে দিচ্ছি এখানে এ বি সি। এবার বলছে যে এই বিসি বাহুটার সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করতে হবে, যেটা হচ্ছে এবি বাহুটাকে পি বিন্দুতে ছেদ করবে আর এসি বাহুটাকে কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে আমি একটা সমান্তরাল সরলরেখা এখানে অঙ্কন করি। ধরে নেওয়া যাক এরকম একটি সমান্তরাল সরলরেখা আছে।
যেটা এবি বাহুটাকে পি বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে হচ্ছে পি, আর এসি বাহুটাকে কিউ বিন্দুতে ছেদ করছে। এবার বলছি এপির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে এপি এটা হচ্ছে 4 সেন্টিমিটার, কিউসি 9 সেন্টিমিটার, অর্থাৎ কিউসি 9। তো এইটা বন্ধুরা একটু উপরে হবে, তো আমি একটু ছবিটাকে একটু ঠিক করে দিই, 9 মানে বুঝতেই পারছো একটু বড় হবে, তো সুতরাং এটা একটু উপরে করবে, এইরকম জায়গায় করে দিই। তাহলে এপি 4 সেন্টিমিটার আর কিউসি 9 সেন্টিমিটার। এবার হচ্ছে পিবি আর এ কিউ সমান, পিবি আর এ কিউ এই দুটো সমান, অর্থাৎ এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে। আমরা ধরে নেবো এটা যে পিবি ইকুয়ালস টু এ কিউ ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের এখন বার করতে হবে পিবির পরিমাপ, অর্থাৎ এক্স এর মান আমাদের বার করতে হবে। তো বন্ধুরা এই এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের থ্যালেসের উপপাদ্য ব্যবহার করতে হবে। তো বন্ধুরা থ্যালেসের উপপাদ্য বলছে যে এইরকম দুটো সরলরেখাকে যখন কোনো সমান্তরাল রেখা এইভাবে ছেদ করছে, তখন যে খণ্ডগুলো আমরা পাচ্ছি তারা সমানুপাতী হবে। যেমন এটা সহজভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রে বুঝে নিই, ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা একটা বাহু আর এইটা একটা বাহু, এই বাহুটাকে এইরকম দুটো সমান্তরাল সরলরেখা ছেদ করছে। তাহলে ছেদ করার ফলে যে এই খণ্ডটা যেটা পেলাম, ধরে নাও এই খণ্ডটা হচ্ছে এ, আর এই খণ্ডটা হচ্ছে এখান থেকে এতটা হচ্ছে বি, আর এই খণ্ডটা ধরে নাও সি, আর এই খণ্ডটা ধরে নাও ডি। তাহলে থ্যালেস বলছে যে এই দুটো রেখা যদি সমান্তরাল হয় তাহলে এ আর বি এর অনুপাত সমান হবে সি আর ডি এর সাথে, অর্থাৎ এই বাহুগুলোর অনুপাত কি হবে, সমানুপাতী হবে। তো এই অর্থে আমরা তাহলে বলতেই পারি যে এপি আর পিবির অনুপাত এ কিউ আর কিউসির অনুপাতের সমান হবে। তাহলে এখন আমরা লিখব যে যেহেতু পি কিউ সমান্তরাল বিসি, এখানে বলেই দিয়েছে যে পি কিউটা হচ্ছে বিসি সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। অতএব থ্যালেসের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে এপি আর পিবির অনুপাত এটা সমান হবে এ কিউ আর কিউসির সাথে, এ কিউ আর কিউসির অনুপাতের সাথে। এবার বন্ধুরা আমরা মানগুলো বসিয়ে দেবো। মান বসিয়ে পাই, তো বন্ধুরা দেখো এপির মান তো 4 সেন্টিমিটার বলেই দিয়েছে, পিবির মান আমরা ধরে নিয়েছি 1 সেন্টিমিটার, ইকুয়ালস টু এ কিউর মান আমরা জানি যেহেতু এ কিউ আর পিবি সমান, তাহলে এ কিউর মানটা হচ্ছে এক্স আর কিউসির মানটা হচ্ছে 9। তো বন্ধুরা দেখো খুব সহজে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো, কোনাকুনি গুণ করো, এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, আর 4 আর 9 গুণ করলে কত হবে 36। এবার আমরা লিখবো এক্স ইকুয়ালস টু, যখন স্কোয়ারটা তুলবো এখানে প্লাস আর মাইনাস হবে, আর এই সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে। তো বন্ধুরা আমি কি পাচ্ছি, প্লাস মাইনাস 6 এত সেন্টিমিটার। এবার বন্ধুরা যেহেতু এক্সটা হচ্ছে এই ত্রিভুজের এই অংশটার দৈর্ঘ্য বা এই অংশটার দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাই আমরা -6টা উত্তর হিসাবে গ্রহণ করব না, ঠিক আছে। তাহলে লিখবো যেহেতু এক্স -6 হতে পারে না, অতএব x ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, অর্থাৎ x মানে আমরা কি ধরেছিলাম, পিবি কে x ধরেছিলাম, এবং পিবির পরিমাপটাই এখানে প্রশ্নে চাওয়া হচ্ছে, তাই লিখব অর্থাৎ পিবি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুব সহজ একটা প্রশ্ন ছিল, কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, হ্যাঁ খুব ভালো প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্ন 4-6, প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটি ছবি তোমাদের দেখাচ্ছি। তো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা বৃত্ত আছে, তো এই বৃত্তের কেন্দ্র বলে দিয়েছে ও, তাহলে আমরা নাম দিয়ে দিলাম ও, এবং এর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে এই যে বৃত্তের পরিধি দেখতে পাচ্ছ, এই যে বৃত্তের পরিধিটা, ঠিক আছে। তো এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ বা এই সমগ্র এই পুরো অংশটা হচ্ছে বৃত্তের পরিধি,
এর মধ্যে যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, ধরুন এই বিন্দু পর্যন্ত যদি যুক্ত করি তাহলে সেটা ব্যাসার্ধ, বা এখান থেকে এই বিন্দুটা যুক্ত করলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা 5, এটাও 5। এবার বলছে ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু নিলাম। তাহলে ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে গেলাম, একটা বিন্দু পেলাম পি। এখন বন্ধুরা এই বিন্দুটা বৃত্তের ভিতরে হবে না বাইরে থাকবে? তো খুব সহজ ব্যাপার, এই বিন্দুটা বৃত্তের বাইরে থাকবে। কেন? কারণ দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এইখান থেকে এতটা যাওয়া মানে 5 সেন্টিমিটার যাওয়া, ঠিক আছে? তাহলে এবার 5-এর থেকে যদি বেশি যাই তাহলে তো বৃত্তের বাইরে চলে গেলাম। আর এখানে বলে দিয়েছে ও বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি বিন্দুটা আছে, তার মানে পি বিন্দুটা বৃত্তের বাইরে আছে, ঠিক আছে? এটা যদি 5-এর থেকে কম দিত তাহলে বুঝে নিতাম যে ওই বিন্দুটা বৃত্তের ভিতরে আছে। যাই হোক, এটা বাইরে পেলাম। এবার বলছে পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক। তো আমরা এখানে পি বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকবো, ঠিক আছে? তো এরকম একটা স্পর্শক অঙ্কন করলাম যেটা এই বৃত্তটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আর আরো একটা স্পর্শক আঁকা যাবে, তো এই স্পর্শকটা অঙ্কন করলাম, এটা এই বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করেছে। এই কিউ আর আর এই দুটো বিন্দু হচ্ছে স্পর্শ বিন্দু। কি বলবো? স্পর্শ বিন্দু। হ্যাঁ, স্পর্শ বিন্দু। এখন বলছে পি কিউ ও আর, পি কিউ ও আর অর্থাৎ এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। এই রকম দেখতে চতুর্ভুজটা, এটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি কাইট, ঠিক আছে? তো এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তো বন্ধুরা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা খুব সহজেই বার করতে পারবো। এবং সেটা কিভাবে? দেখো, আমরা দেখতে পাচ্ছি ওপি যে রেখাটা দেখতে পাচ্ছি না, এই রেখাটা চতুর্ভুজটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। অর্থাৎ আমরা যদি এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করতে পারি, তাহলে বন্ধুরা 2 দিয়ে গুণ করলেই আমরা এই দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফল পেয়ে যাব। আর দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফলের অর্থই হচ্ছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা এখন আমাদের কি বার করতে হবে? যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দ্বারা বার করতে পারি। তো বন্ধুরা এটা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ হয়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে এটাকে আমরা বলি ভূমি, এটাকে বলি উচ্চতা। কেন উচ্চতা বলি, এটাকে কেন ভূমি বলি? তার কারণ এই দুটো বাহুর মধ্যে কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে যে দুটো বাহুর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি তাকে বলা হবে একটা ভূমি, আর একটাকে বলা হবে উচ্চতা। তো এটাকে উচ্চতা বলবো, এটাকে ভূমি বলছি। এখন হাফ ইন্টু ভূমি, এটা ধরে নাও এক্স আর এটা ধরে নাও ওয়াই, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই করলেই আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার এখানে আমরা এটাই করব। দেখো এখানে আমরা যে ত্রিভুজ দুটো দেখতে পাচ্ছি না, একটা হচ্ছে ও কিউ পি বা পি ও আর, এই দুটো ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন কেন সমকোণী ত্রিভুজ? দেখো সমকোণী ত্রিভুজ হতে গেলে একটা কোণকে 90 ডিগ্রি হতে হবে। তো এখানে কোন কোণটা 90 ডিগ্রি জানো? এখানে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি বা এই কোণটা 90 ডিগ্রি। তার কারণ তোমাদের পাঠ্য বইতে একটা উপপাদ্য আছে যে বৃত্তের বৃত্তের উপর যে কোনো বিন্দু, ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম, তো এই বিন্দুতে যদি আমি কোনো একটা স্পর্শক অঙ্কন করি, এই বিন্দুতে যদি আমি কোনো স্পর্শক অঙ্কন করি, তাহলে এই স্পর্শকটার এই বিন্দুটা হবে স্পর্শ বিন্দু। ধরুন এই বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু আর বৃত্তের কেন্দ্র ও। এবার যদি ও কিউ যুক্ত করি তাহলে এটা তো একটা ব্যাসার্ধ, তাই না? এটা ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটা আর এই ব্যাসার্ধটা যে বিন্দু থেকে অঙ্কন করা হয়েছে সেই বিন্দুতে যে স্পর্শকটা, এরা পরস্পর 90 ডিগ্রি হয়। এটা খুব সহজেই প্রমাণ করা যায়। তাহলে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর সমকোণ হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা উপরের ত্রিভুজটা ধরে নিচ্ছি, ঠিক আছে? নিচের ত্রিভুজটাকে এখন বাদই দাও, আমরা উপরের ত্রিভুজটা ধরছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই পি কিউটা হলো স্পর্শক আর কিউটা হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে এই স্পর্শবিন্দুগামী ও কিউটা হলো ব্যাসার্ধ। তাহলে এটা ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক, তার মানে এই কিউ বিন্দুতে কোণের যে মানটা হবে সেটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ওপি বাহুটা হলো অতিভুজ, যার পরিমাপটা এখানে দিয়ে দিয়েছে 13 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা যদি ছবিটাকে একটু এইভাবে আঁকি, যদি এইভাবে একটু আঁকার চেষ্টা করি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কিউ বিন্দুতে সৃষ্টি হয়েছে, এটা ও আর এটা হচ্ছে পি। তাহলে বন্ধুরা এই বাহুটা আর এই বাহুটার মধ্যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি।
তার মানে এই দুটো বাহুর মধ্যে একটা হবে ভূমি আর একটা হবে উচ্চতা। তাহলে এইটার পরিমাপ তো আমি জানি 5, তাহলে ভূমি, এটা ধরে নাও ভূমি, তাহলে ভূমির পরিমাপ 5, তাহলে উচ্চতাটা আমাদের বার করতে হবে, এইটা আমরা জানি 13। তো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই এই উচ্চতার পরিমাপটা পেয়ে যাব, তাই না? উচ্চতার পরিমাপটা পেয়ে যাব, এবং এই উচ্চতা পেয়ে গেলেই আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে নিতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, তারপর তাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফল, অর্থাৎ চতুর্ভুজটার ক্ষেত্রফল। তাহলে এখানে লিখবো যেটা, যে ত্রিভুজ, যে লিখবো যেহেতু PQ হলো স্পর্শক এবং OQ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব OQ হবে PQ এর উপর লম্ব। সুতরাং ত্রিভুজ PQO হলো সমকোণী ত্রিভুজ। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের পরিমাপ যদি আমাদের জানা থাকে আর দুটো বাহুর মধ্যে কোনো একটা পরিমাপ যদি আমাদের বার করতে হয়, তাহলে আমরা শর্টকাটে যে সূত্রটা প্রয়োগ করব সেটা হলো এরকম, যে PQ অর্থাৎ এই বাহুটার পরিমাপ হবে রুট অতিভুজের স্কোয়ার, অতিভুজের বর্গ থেকে আমাদের অপর বাহুটার বর্গটা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ OQ স্কোয়ার। দেখো ছবিটা দেখে নাও, PQর পরিমাপটা হবে OP বাহুর পরিমাপের স্কোয়ার থেকে OQ বাহুর পরিমাপের স্কোয়ারকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বর্গমূল করতে হবে। এবার বন্ধুরা আমরা এখানে মান বসিয়ে দেবো, OP হচ্ছে 13, 13 স্কোয়ার, আর OQ হচ্ছে 5, অর্থাৎ 5 স্কোয়ার। তাহলে কত হলো? এত সেন্টিমিটার, অর্থাৎ 169 মাইনাস 25 এত সেন্টিমিটার, অর্থাৎ 144-এর বর্গমূল, তার মানে হয়ে গেল 12 সেন্টিমিটার। তো বন্ধুরা আমরা পেয়ে গেলাম উচ্চতার পরিমাপ কত? 12। এখন বন্ধুরা আমরা কি বলবো, যে এখন ত্রিভুজ PQO এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি, সেই ভূমিটাকে আমরা এখানে লিখে দিচ্ছি OQ, লিখে নাও OQ ইন্টু PQ। এবার বন্ধুরা মানটা বসিয়ে দাও, হাফ ইন্টু OQ হচ্ছে 5 আর PQ এক্ষুনি আমরা বার করলাম 12, এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফলে সবসময় বর্গ একক হবে। তাহলে 2 দিয়ে এটা কেটে গেল 6, অর্থাৎ 30 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একইভাবে ত্রিভুজ POR এর ক্ষেত্রফল কত হবে? 30 বর্গ সেন্টিমিটার হবে, তাই তো? নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা একইভাবে বার করবো, সেটাও কত বেরোবে? 30 হবে। এখন আমরা মোট ক্ষেত্রফল বার করবো। এখন চতুর্ভুজ, এখানে যেভাবে নামটা দেবে তোমরা সেইভাবে লিখবে, PQOR, PQOR এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলকে যোগ করে দেবো, ত্রিভুজ PQO প্লাস ত্রিভুজ POR এর ক্ষেত্রফল। তো বন্ধুরা তাহলে কত হলো? 30 প্লাস 30 সমান সমান 60 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক, খুব সহজ একটি অঙ্ক দেখো,
বলছে ও কেন্দ্রবৃত্তে এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তো বন্ধুরা, এটা সবসময় একটা জিনিস জানবে যে কোনো বৃত্তে যদি জ্যাগুলো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় তাহলে সেই জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হয়। আমি এবার একটু উল্টো করে তোমাদের ব্যাপারটা বলছি। যদি ধরে নেওয়া যাক এরকম একটি বৃত্ত আছে এবং সেই বৃত্তে এরকম দুখানা সমান দৈর্ঘ্যের জ্যা আছে, ঠিক আছে? এটা ধরে নাও 10 সেন্টিমিটার আর এটাও 10 সেন্টিমিটার। এখন এই জ্যা দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়ে থাকে তাহলে কেন্দ্র থেকে এই জ্যাটা যতটা দূরত্বে থাকবে এই জ্যাটাও ততটা দূরত্বে থাকবে। অর্থাৎ দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সর্বদা সমান দূরত্বে থাকে। তোমরা জ্যাটাকে ওইভাবে না এঁকে এইভাবেও আঁকতে পারো, একটা জ্যা এইরকম আর একটা জ্যা এইরকম, ঠিক আছে? এই দুটো জ্যা যদি সমান দৈর্ঘ্যের হয় তাহলে কেন্দ্র থেকে এই জ্যাটা যতটা লম্ব দূরত্বে থাকবে এই জ্যাটা কিন্তু ততটাই লম্ব দূরত্বে থাকবে, অর্থাৎ দূরত্ব এখানে সমান হবে। তাহলে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমান দূরে থাকে। আর এখানে বলে দিয়েছে সমান দূরত্বে থাকে, তার মানে হলো এই দুটো জ্যা সমান দৈর্ঘ্যের। তাহলে আমরা এখানে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা এখানে অঙ্কন করব যারা কেন্দ্র থেকে সমদূরত্বে থাকে। তো ধরে নেওয়া যাক এরকম একটি জ্যা আছে আর এরকম একটি জ্যা আছে, তারা কেন্দ্র থেকে সমান দূরে আছে। তো ধরে নেওয়া যাক এই জ্যাটা হচ্ছে এবি আর এই জ্যাটা হচ্ছে সিডি আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন কেন্দ্র থেকে তারা সমান দূরে, ঠিক আছে? মানে এখান থেকে আমি এটা দেখাতে পারি, এরকম ডট ডট দিয়ে দেখাচ্ছি, এইরকম তারা সমান দূরে আছে, ঠিক আছে? এটা না দেখালেও হবে, আমরা যদি দরকার পড়ে তখন দেখাবো। আমরা বুঝে নিলাম যে এই দুটো জ্যা সমান দূরে আছে। আচ্ছা, এবার হচ্ছে এ ও বি কোণটার মান 60 ডিগ্রি। এ ও বি তাহলে আমাদের যুক্ত করতে হবে। তাহলে ও বিন্দুতে এবি দ্বারা যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আর এবার বলে দিই যে সিডির পরিমাপটা 6 সেন্টিমিটার, অর্থাৎ এই জ্যাটা 6 সেন্টিমিটার, তার মানে অবশ্যই এবি জ্যাটাও 6 সেন্টিমিটার হবে। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বন্ধুরা, এইটা হচ্ছে ওবি যেটা দেখতে পাচ্ছ বা ও এ যেটা দেখতে পাচ্ছ এটাই তো ব্যাসার্ধ, তাহলে আমাদের এটা বার করতে হবে। তো বন্ধুরা, এটার উত্তর হবে 6 সেন্টিমিটার। কেন হবে দেখো। সবার প্রথম কথা হচ্ছে সিডির দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় এবির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হবে। এবং কেন হবে? কারণ এই জ্যা দুটো কেন্দ্র থেকে সমান দূরে আছে, আর কেন্দ্র থেকে সমান দূরে থাকলে তাদের দৈর্ঘ্য সমান হবে। তাই সিডি যদি 6 হয় এবি 6, ঠিক আছে? এটা সর্বপ্রথম আমরা লিখে নিই, তারপরে 1 বাই 1 আমি ব্যাপারগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে সর্বপ্রথমে লিখব যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়, অতএব সিডি ইকুয়ালস টু এবি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার হবে। এবার বন্ধুরা, আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি না, এ ও বি, এই যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। কেন হবে দেখো। এই ত্রিভুজের এই কোণটার মান তো 60 ডিগ্রি দিয়েছে, এই কোণটার মান 60 ডিগ্রি, এবং যদি একটা কোণের মান 60 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ মিলে হবে 120 ডিগ্রি। কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকলো তাদের সমষ্টি বা যোগফল কত হবে? 120 ডিগ্রি। তারপরে এই দুটো কোণ মিলিয়ে হবে 120 ডিগ্রি। এখন বন্ধুরা, তোমাদের ক্লাস 8 এর উপপাদ্য আমি এখানে প্রয়োগ করব। ক্লাস 8 এ একটা উপপাদ্য ছিল তোমাদের ত্রিভুজ সংক্রান্ত, সেখানে বলা হচ্ছে ত্রিভুজের বাহু এবং কোণ সংক্রান্ত উপপাদ্য। সেখানে বলা হচ্ছে কোন ত্রিভুজের যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ দুটো সমান। অর্থাৎ এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয় তাহলে এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয় তাহলে এই বাহুর বিপরীতে যে কোণটা আছে সেই কোণটার সাথে এই বাহুর বিপরীতে যে কোণটা আছে সেটা সমান হবে। অর্থাৎ এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা 40 ডিগ্রি তখনই হবে যখন এই দুটো বাহু সমান হবে।
তো বন্ধুরা এখানে দেখো ওবি আর ওএ এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, কারণ এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণটার মান আর এই কোণটার মান সমান হবে। এখন আমরা একটু আগে দেখলাম যে এই দুটো কোণ মিলিয়ে বা যোগফল 120 ডিগ্রি, এবং যদি দুটো কোণ প্রত্যেকটা যদি সমান হয় তাহলে প্রতিটা কোণের মান কত হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে। অর্থাৎ এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, আর এই কোণটা তো বলেই দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে তিনটে কোণের মান সমান দেখতে পাচ্ছি। যদি কোনো ত্রিভুজে তিনটে কোণের মান সমান হয় তাহলে সেই কোণগুলোর বিপরীত বাহুগুলিও পরস্পর সমান হবে। অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে বাকি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 হবে। এবার আমাদের ব্যাসার্ধ বার করতে বলেছে, আর আমরা ছবিতে দেখতেই পাচ্ছি ওবি হচ্ছে ব্যাসার্ধ বা ওএ হচ্ছে ব্যাসার্ধ, এবং তার পরিমাপ কত পেলাম? এই এবির সমান পেলাম, অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে সর্বপ্রথম আমরা এখানে দেখাবো যে এই কোণগুলোর মানে এই দুটো কোণ যে সমান সেটা প্রথম উল্লেখ করব। এখন যেহেতু ওবি ইকুয়ালস টু ও এ, এটা কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ওবি বাহুর বিপরীতে কি কোণ আছে? ও এ বি। তাহলে লিখবো অতএব ও এ বি ইকুয়ালস টু ও এর বাহুর বিপরীতে কি আছে? এবিও। এটা সমান, এবং এই সমানের প্রত্যেকটা কত হবে? এটা তো 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে বাকি দুটো মিলিয়ে 120 হয়, তাহলে 120-র অর্ধেক হবে। 120টা কিভাবে দেখাবো? 180 থেকে 60 বাদ দেবো, 180 থেকে 60 বাদ দেবো, তাহলে যেটা পেলাম দুটো কোণের যোগফল পেলাম। এবার আমরা প্রত্যেকটা কোণ দেখাতে চাইছি, তাই 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 120/2 সমান সমান 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি পেয়ে গেলাম। অতএব ত্রিভুজ এওবি হলো সমবাহু ত্রিভুজ। সুতরাং ওবি ইকুয়ালস টু ওএ ইকুয়ালস টু এবি। এবির পরিমাপ কত? 6, তাহলে প্রত্যেকটা বাহু 6 সেন্টিমিটার। অতএব বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্য যেমন ওবি বা ওএ সমান সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক ছিল। বন্ধুরা পরের অঙ্ক 4-8 বলা হচ্ছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 হলে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা ইকুয়ালস টু কত? তো বন্ধুরা যারা 2022-এ তোমরা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা নয়, কারণ এটা ত্রিকোণমিতি থেকে দেওয়া হয়েছে আর তোমাদের ত্রিকোণমিতি নেই, এবারে সিলেবাসে নেই। আর যারা 2022-এ মাধ্যমিক দিচ্ছ না তাদের জন্য ওই অঙ্কটি। ঠিক আছে, এখন বন্ধুরা একটা জিনিস সবসময় তোমরা জানবে যে ধরো নাও তোমার কাছে বলা হচ্ছে, তোমাকে দেওয়া হয়েছে সাইন থিটার হোল স্কোয়ার। তো বন্ধুরা সাইন থিটার হোল স্কোয়ারকে আমরা এইভাবে লিখি সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটার অর্থ হলো সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে এই হিসাবে tan টু দি পাওয়ার 7 থিটা, tan টু দি পাওয়ার 7 থিটা এর অর্থ হলো tan থিটার হোল 7। একইভাবে cot টু দি পাওয়ার 7 থিটার অর্থ হলো cot থিটার হোল 7 পাওয়ার। ঠিক আছে, তো এটার মান আমাদের বার করতে হবে, এটার মানও আমাদের বেরোবে কত? 2 বেরোবে। তো দেখো কিভাবে আমরা করব। আমরা এখানে লিখব tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2, যেটা দিয়েছে। এবার বন্ধুরা যেহেতু tan আর cot পরস্পর অনন্য রাশি, তাই না? tan আর cot পরস্পর অনন্য। কেন অনন্য? কারণ tan থিটাকে আমরা এইভাবে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর cot থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? cos থিটা বাই sin থিটা। অর্থাৎ এই রাশিটার উল্টো রাশিটা আমি cot এ লিখলাম। তাহলে কোন একটা রাশির উল্টো মান যদি আমি লিখি তাহলে সেটা হয় অনন্য। যেমন 2/3 এর অনন্য কত হয়? 3/2। 5/1 অর্থাৎ 5, 5 এর অনন্য কত হয়? 1/5। এই রকম। তো এখানে এই দুটো রাশি অনন্য, হ্যাঁ, দুটো রাশি পরস্পর অনন্য। তো দুটো
দুটো রাশি যদি তারা পরস্পর অনন্য হয় তাহলে তাদের যোগফল তখনই 2 হবে যখন প্রতিটা রাশির মান 1 হবে। আবার বলছি, দেখো 2/3 আর 3/2 পরস্পর অনন্য রাশি। তো এই রাশি দুটোর গুণফল সবসময় 1 হয়, ঠিক আছে? গুণফল সবসময় 1 হয়, দুটো অনন্য রাশির গুণফল সবসময় 1 হয়। কিন্তু দুটো অনন্য রাশির যোগফল সর্বদা কত হবে? 2 হবে। তখনই যখন প্রত্যেকটার মান 1 হবে, যখন প্রত্যেকটা রাশির মান 1 হবে। তো এইটা তো আমরা 2 দেখতে, এটা তো 1 না, তাই না? 1 না, তাই এটাকে যোগ করেও কখনো আমরা 2 পাবো না, কখনোই যোগ করে 2 পাবো না। কারণ লসাগু করে যদি 6 হয় তাহলে 3 দুগুণে 6 4 হচ্ছে, 2 3 6 9 হচ্ছে, অর্থাৎ 9 4 13, 13/6। এটা কখনোই 2 আসবে না। 2 তখনই সম্ভব যখন একটা রাশি 1, 1 এর অনন্য কত হয়? 1 এর অনন্য 1ই হয়। তাহলে এই দুটো রাশি পরস্পর অনন্য, তাহলে দুটো পরস্পর অনন্য রাশির যোগফল তখনই 1, মানে তখনই 2 হবে যখন প্রতিটা রাশির মান 1 হয়। তো আমরা এই হিসাবে বলতেই পারি যে ট্যান থিটা আর কট থিটা যেহেতু তারা পরস্পর অনন্য এবং তাদের যোগফল 2, এর অর্থ এটাই যে ট্যান থিটার মান 1, কট থিটার মান 1। তাহলে এটা আমরা ভাষায় লিখতে পারি, অথচ ভাষায় লিখে দেখাতে পারি যে যেহেতু তারা পরস্পর অনন্য রাশি তাই তাদের যোগফল 2 হওয়ার অর্থ প্রতিটা রাশির মান 1, এইভাবে লিখতে পারি। অথবা এটাকে আমরা কোষে দেখাতেও পারি। তো আমি এটা তোমাদের কোষে দেখাচ্ছি, তোমরা যদি মনে করো তোমরা এটাকে লিখে নিতেও পারো যে দুটো পরস্পর অনন্য রাশির যোগফল 2 তখনই হবে যখন রাশি দুটো প্রত্যেকটার মান 1 হবে। এবার লিখেও করতে পারো, অর্থাৎ ট্যান থিটার মান আমরা 1 পেয়ে গেলাম, কট থিটার মান আমরা 1 পেয়ে গেলাম। তো এটা আমি তোমাদের একবার করে দেখাচ্ছি তোমাদের। ট্যান থিটা কট থিটার জায়গায় লিখবো 1/tan থিটা। আমরা জানি কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো, অর্থাৎ অনন্য। এবার বন্ধুরা এখানে লসাগু করো। আচ্ছা, আরেকটা সুবিধা হবে, আমি এটাকে লসাগু এইভাবে সরাসরি না করে আমি ট্যান থিটাটাকে x ধরে নিলাম, ট্যান থিটাটাকে x ধরে নিলাম। তাহলে x প্লাস কি আছে 1/x ইকুয়ালস টু 2, তাই না? x প্লাস 1/x ইকুয়ালস টু 2। এবার বন্ধুরা এখানে আমরা কি করব? লসাগু করব x। তাহলে এখানে কত হচ্ছে x স্কয়ার, x আর x গুণ হবে, x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2। তো বন্ধুরা এবার আমরা কোনাকুনি গুণ করব, x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x। তাহলে কি আসছে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা তোমাদের যদি বলা হয় যে x মাইনাস 1 হোল স্কয়ারের মান কত, এটাকে সূত্রে ফেলো, তাহলে তোমরা কি করবে? তখন লিখবে x স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, তাই না? x এর কাজ করবে a আর 1 এর কাজ করবে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, সেটা কি হয়? সেটা হয় a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর কাজ করছে কে? এক্স, আর বি এর কাজ করছে কে? 1। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই হিসাবে আমরা কি পেলাম? তাহলে এই হিসাবে আমরা পেলাম, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x, কারণ 2 একে 2, 2x প্লাস 1 স্কোয়ার মানে 1। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কোথা থেকে আসলো? x মাইনাস 1 হোল স্কোয়ার থেকে আসলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো বন্ধুরা যদি হোল স্কোয়ার 0 হয় তাহলে তার অর্থ হয়ে গেল x মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ x এর মান আসলো 1 টা পাশে আসলে প্লাস হয়ে গেল, অর্থাৎ x এর মান হলো 1। এবার x এর মানের 1 এর হওয়ার অর্থ হলো tan থিটা 1, tan থিটা 1। এবার বন্ধুরা tan থিটা যদি 1 হয় তাহলে cot থিটার মানও কিন্তু 1 হবে। তাহলে cot থিটা ইকুয়ালস টু কি হবে? cot থিটা মানেই তো 1/tan থিটা, 1/tan থিটা। তাহলে 1/tan এর মান 1, তাহলে কত হলো? 1/1 মানে 1। তাহলে cot থিটার মান আমরা 1 পেয়ে গেলাম। এবার এখন আমরা কি লিখবো? যে রাশিটার মান আমাদের বার করতে হবে, tan টু the 7 থিটা প্লাস cot টু the 7 থিটা। তো বন্ধুরা তোমাদের যেমনটা বোঝালাম, tan টু the 7 থিটার অর্থ হচ্ছে কি? tan থিটার হোল পাওয়ার 7 প্লাস cot থিটার হোল টু the 7। এবার tan থিটার মান কত? 1, তাহলে 1 এর পাওয়ার 7 প্লাস cot থিটার মানও 1, তাহলে 1 এর পাওয়ার 7। এবার 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হয়, তাহলে এখানেও 1 হবে, অর্থাৎ আমরা যোগ করে পাচ্ছি 2। ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম এর উত্তর। যেমনটা তোমাদের বলেছিলাম এর আনসার কত আসবে? 2 আসবে। বন্ধুরা পরের অঙ্ক 4 দাগের 9, প্রশ্নটা অত্যন্ত সহজ একটি অঙ্ক। দেখো কি বলছে? বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। তাহলে ছায়ার দৈর্ঘ্য
আর ওই স্তম্ভটার উচ্চতার অনুপাত √3:1, তাহলে এখানে আমরা একটা ছবি আঁকি। ধরে নাও এটা হচ্ছে স্তম্ভ আর এটা হচ্ছে ভূমি, মাটি। এখন এখানে ধরে নাও সূর্য উঠেছে, বা ধরে নাও কোনো আলোর উৎস আছে এখানে। তো এখন সূর্যের আলো চারিধারে পড়ছে, কিন্তু এই স্তম্ভটা কি করছে, সূর্যের আলোতে বাধা দিচ্ছে। এইরকম সূর্যের আলো এইভাবে আসছে, এই আলোর পথে এটা বাধা দিচ্ছে। তো বাধা গিয়ে কোথায় পড়ছে, তাহলে এইখানে যে আলো আসছে, এই আলোগুলো কিন্তু আর ওপাশে যেতে পারছে না, কারণ স্তম্ভ দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই না? তো স্তম্ভ দ্বারা বাধাপ্রাপ্ত হলে তাহলে তার ছায়াটা ভূমির উপর পড়বে, কিন্তু কতটা জায়গায় পড়বে? এই আলোটা তো যেতে পারছে, তাই না? এই আলোটা তো আর বাধা পাচ্ছে না, তাহলে এই আলোটা যেতে পারছে, তাহলে এই আলোটা কি এখানে স্পর্শ করেছে, ঠিক আছে, এখানে স্পর্শ করেছে, তাহলে এর পাশে সব জায়গায় কিন্তু আলো পড়বে, সব জায়গায় কিন্তু আলো পড়বে, কিন্তু এই জায়গাগুলো আলো পড়বে না, কারণ এই আলোগুলো আর আসতে পারছে না, বাধা পাচ্ছে, তাহলে এখানে আলো পড়বে না। তার মানে কি, এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এতটা হবে। এই ছায়ার দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি এবি, ঠিক আছে? আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি ছায়াটা কিভাবে পড়লো। তাহলে এবি হলো ছায়ার দৈর্ঘ্য, সেটা এখানে আমি দেখতে পাচ্ছি এটা ছায়ার দৈর্ঘ্য √3, মানে অনুপাতের আকারে দিয়েছি √3, তাহলে ছায়ার দৈর্ঘ্যটাকে আমাকে ধরে নিতে হবে √3x। হ্যাঁ, শুধু √3 ধরলে হবে না, কারণ অনুপাত, অনুপাত মানে সবসময় তুলনা, অনুপাত মানে তুলনা, অর্থাৎ স্তম্ভের উচ্চতা যদি 1 একক হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে √3 একক, কিন্তু প্রকৃতপক্ষে তো 1 একক না, সেটা তো আমরা জানি না 1 একক না 2 একক না 3 একক, এটা শুধু তুলনামূলক মান দিয়েছে। তাহলে উচ্চতা যদি 1 একক হয় তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য √3 একক, আমরা এইভাবে বুঝবো। তাই আমরা এখানে প্রকৃত মান জানার জন্য আমরা এখানে প্রত্যেকটি অনুপাতের মানের সাথে কোনো একটা অজ্ঞাত রাশি গুণ করব, ঠিক আছে? তাহলে এখানে কত, এক্স দিয়ে গুণ করলাম, তাহলে √3 সাথে এক্স গুণ করলাম, তাহলে হয়ে গেল এটা ছায়ার দৈর্ঘ্য। আর উচ্চতা মানে এখান থেকে এতটা, ধরুন ওটা সি, তাহলে সি হচ্ছে উচ্চতা, তাহলে সেটা কত হবে 1 × x, অর্থাৎ এক্স। তাহলে দুটো জিনিস আমি এখানে পেয়ে গেলাম, সেটা হলো উচ্চতা এবং ছায়ার দৈর্ঘ্য। এবার আমাদের বার করতে হচ্ছে সূর্যের উন্নতি কোণ, অর্থাৎ এই যে কোণটা সৃষ্টি হচ্ছে এই কোণটাকে আমরা বলবো উন্নতি কোণ। তো এই উন্নতি কোণের মান আমাদের বার করতে হবে, তো সেই কোণটাকে আমি ধরে নিলাম থিটা। ধরি সূর্যের উন্নতি কোণ, সেটা কত, থিটা। এখন বন্ধুরা এখানে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি না, এই ত্রিভুজের লম্ব জানি, ভূমি জানি, এবং লম্ব আর ভূমি যদি জানা থাকে তাহলে সেখান থেকে আমরা ট্যানের মানটা বার করব, ট্যানের মান, কারণ ট্যানের সূত্রতে আমরা জানি যে ট্যান থিটা মানে হয় লম্ব বাই ভূমি। তাহলে যখন আমাদের লম্বর মান জানা থাকবে বা উচ্চতার মান জানা থাকবে আর ভূমির মান যখন জানা থাকবে তখন ট্যানের সূত্রটাই আমরা ব্যবহার করব। তো এখন আমরা এটাই এখানে প্রয়োগ করব, তাহলে আমরা লিখব ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব, লম্বটা এখানে কি হচ্ছে দেখো এসি, এসি বাই ভূমি অর্থাৎ এবি। এসিটা কি, লম্ব বা উচ্চতা, তোমরা লম্বও লিখতে পারো বা উচ্চতা লিখতে পারো, যেটা হচ্ছে এখানে এক্স একক আমরা এখানে ধরে নিচ্ছি, আর এবিটা হচ্ছে ভূমি, ভূমি বা ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য যেটা এখানে কত দিয়েছে দেখো √3, এটাকে আমরা ধরে নিচ্ছি √3x, এত একক। এবার বন্ধুরা এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে এসির মান এক্স, এবির মান x√3, এক্স এক্স কেটে গেল, তাহলে উপরে 1 থাকলো। এখন বন্ধুরা এই যে ট্যান থিটার মান 1/√3 এসছে, এই 1/√3 ট্যানের কোন অ্যাঙ্গেল বা কোণের জন্য হয়, 30 ডিগ্রির জন্য হয়। তার মানে এই 1/√3 জায়গায় আমরা কি লিখবো, 1/√3 এটা হয় ট্যান 30 ডিগ্রির সমান, এটা মনে রাখবে, ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, তাহলে থিটার মান আমি কত পেলাম, 30 ডিগ্রি, তাহলে সূর্য উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা পরের অঙ্ক 4-10 প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন, দেখো বলছে দুটো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান। আয়তন মানে একটা বস্তু যতটা বায়ুতে বা কোনো স্থানে জল হতে পারে, বায়ু হতে পারে,
তো কোনো স্থানে যতটা জায়গা দখল করে থাকে সেটাই হচ্ছে তার আয়তন। ঠিক আছে, যতটা জায়গা দখল করে থাকে। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটো চোঙ। তো এই দুটো চোঙের আয়তন সমান, অর্থাৎ এই চোঙটা যতটা জায়গা জুড়ে আছে এই চোঙটা ততটাই জায়গা জুড়ে আছে, কিন্তু চোঙটার আকার আমরা কিন্তু একই রকম দেখতে পাচ্ছি না, তাই না? এটা দেখতে পাচ্ছি এটার উচ্চতাটা কম, এটার উচ্চতাটা বেশি, এটা দেখতে পাচ্ছি ভূমিটা বড়, এটা দেখতে পাচ্ছি ভূমিটা ছোট। এবার এই ভূমি উচ্চতা ছোট বড় করার কারণটা হচ্ছে প্রশ্নটা কি বলছে, যে আয়তন তো সমান কিন্তু তাদের উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ একটার উচ্চতা যদি 1 ইউনিট হয় বা একক হয়, 1 একক হয়, তাহলে আরেকটার উচ্চতা 2 একক অর্থাৎ দ্বিগুণ। তাহলে এটাকে যদি আমি এইচ ধরি তাহলে আরেকটা চোঙের উচ্চতা হবে 2h, তাই তো? একটা যদি উচ্চতা h হয় তাহলে আরেকটা হবে 2h। তাহলে আমি এই চোঙটার উচ্চতা ধরে নিলাম এটা হলো h, এটা h। তাহলে এই চোঙটার উচ্চতা কত হবে? এই চোঙটার উচ্চতা হবে দ্বিগুণ অর্থাৎ 2h। এখন চোঙ দুটোর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাদের বার করতে হবে। তো আমি এই চোঙটার ব্যাসার্ধকে ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। যেহেতু ভূমিটা হচ্ছে বৃত্তাকার, চোঙের ভূমি হয় বৃত্তাকার, তো সেই বৃত্তাকার অংশের সবসময় একটা ব্যাসার্ধ থাকবে। তো সুতরাং এই বৃত্তাকার ভূমির একটা ব্যাসার্ধ থাকবে, সেটাকে আমরা ধরে নিলাম আর একক। আর এই বেশি উচ্চতার যে চোঙটা আছে তার ব্যাসার্ধটাকে আমরা ধরে নিলাম স্মল আর একক। এখন আমাদের এই ক্যাপিটাল আর আর স্মল আর এর অনুপাত আমাদের বার করতে হবে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এর জন্য আমরা কি সম্পর্কটাকে কাজে লাগাবো? আয়তন। দেখো বলে দিচ্ছে তাদের আয়তন সমান, এবং চোঙের আয়তন বন্ধুরা সবসময় জানবে, চোঙের আয়তনের সূত্র হয় পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে এই অনুযায়ী এই চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ। আর এই চোঙের আয়তন কত হবে? পাই ইন্টু ব্যাসার্ধ হচ্ছে স্মল আর স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 2h। এখন এই আয়তনটা আর এই আয়তনটা সমান, অর্থাৎ আমরা সমান সমান করে দিয়ে একটা সমীকরণ গঠন করব, এবং সেই সমীকরণকে সমাধান করলেই আমরা ক্যাপিটাল আর আর স্মল আর এর অনুপাতটা পেয়ে যাব। খুব সহজ একটা অঙ্ক। দেখো তাহলে সর্বপ্রথম আমরা লিখি, ধরি চোঙ দুটির উচ্চতা h একক ও 2h একক, এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে ক্যাপিটাল আর একক এবং স্মল আর একক। ঠিক আছে, মানে এইচ উচ্চতার চোঙের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর একক, আর 2h উচ্চতার চোঙের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর একক। তাই এখানে আমরা যথাক্রমে শব্দটা লিখলাম। এখন বন্ধুরা আমরা কি লিখব? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে আমরা লিখতে পারি এই চোঙটার আয়তন পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু এই চোঙটার আয়তন পাই স্মল আর স্কোয়ার ইন্টু 2h। এখন বন্ধুরা দেখো তো এখানে কি হচ্ছে, এখানে পাই আর পাই কেটে যাচ্ছে, স্মল এইচ কেটে যাচ্ছে, তাহলে থাকছে ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু এখানে একটা থাকছে 2 ইন্টু স্মল আর স্কোয়ার। এখন বন্ধুরা যেহেতু আমাদের বার করতে বলেছে আর এর সাথে ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর অনুপাত, তাহলে এটা বার করতে বলেছে, তাই আমরা কি করব, এই স্মল আর স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা নিচে চলে আসবে ইকুয়ালস টু এখানে কত হচ্ছে 2। ঠিক আছে, 2 হচ্ছে। এবার বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রাশিতেই স্কোয়ার আছে, তাহলে এটাকে দেবো হোল স্কোয়ার ইকুয়ালস টু 2। তো বন্ধুরা নেক্সট স্টেপে আমরা এটাকে লিখবো, যখন স্কোয়ারটা তুলে দেবো তখন ডান দিকে যে রাশিটা আছে সেই রাশিটার আগে প্লাস মাইনাস থাকবে, আর এই সংখ্যাটার বর্গমূল হবে। ঠিক আছে, তাহলে আমরা নিচে পাচ্ছি কিছু নেই, মানে নিচে 1 আছে, তার মানে আমরা এখানে লিখতেই পারি যে আর ইজ টু স্মল আর ইকুয়ালস টু রুট 2 ইজ টু 1। এবার এখানে প্লাস মাইনাস আমাদের লিখেছি ঠিকই, কিন্তু আমরা এখানে প্লাসটাকে নেব, মাইনাসটাকে নেব না। এবং মাইনাস না নেওয়ার পেছনে কারণ হচ্ছে আর তো হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের একটা দৈর্ঘ্য থাকে। এখন দৈর্ঘ্য কিন্তু ঋণাত্মক হতে পারে না, তাই এখানে আমরা ঋণাত্মক মানটা নেব না। এখানে লিখে দেবো যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না।
তাই আমরা এখানে শুধুমাত্র ধনাত্মক মানটা নিয়েছি। তাহলে ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর অনুপাত কত আসলো? √2:1। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে উত্তর রাখতে পারো, অথবা আরেকভাবে উত্তর রাখা যায়। √2/1 কে আমরা এইভাবে রাখতে পারি যে উপরে √2 আছে, নিচে 1 আছে, তাহলে এই রাশিটাকে আমরা উপরেও √2 দিয়ে গুণ করলাম, নিচেও √2 দিয়ে গুণ করলাম। এভাবেও এটাকে আমরা বলি করণী নিরসন করা। ঠিক আছে? তাহলে √2 সাথে √2 কে গুণ করলে আমরা পাবো √4, আর √2 সাথে 1 কে গুণ করলে পাবো √2। 4 এর বর্গমূল 2/√2, অর্থাৎ অনুপাতটা বেরোবে 2:√2। এভাবেও 2:√2, এভাবেও কিন্তু তোমরা উত্তরটা রাখতে পারো, কিন্তু দরকার নেই, এভাবে রাখলেই যথেষ্ট, তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, পরের প্রশ্ন 4-11, খুব ভালো প্রশ্ন। দেখো কি বলছে, একটা নিরেট অর্ধ গোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো, যখনই নিরেট অর্ধগোলকের কথা বলা হবে তখনই তোমাদের মাথায় অর্ধ তরমুজের কথা যেন চলে আসে। অর্ধ তরমুজ মানে যেমন ধরুন একটা তরমুজ আছে, তোমরা সেই তরমুজটাকে যদি এরকম ভাবে মাঝখান থেকে, একেবারে মাঝখান থেকে যদি কেটে দাও, তাহলে তোমরা কিন্তু এইরকম কিছু দেখতে পাবে। এরকম কিছু দেখতে পাবে, তাই না? উপরের অংশটা এরকম লাল দেখতে পাবে তরমুজ, আর এই অংশটা সবুজ। ঠিক আছে? তো সবুজ অংশটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর উপরের লাল অংশটা হলো এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। এবার আমাদের এখানে ক্ষেত্রফল নিয়ে কোনো কাজ নেই, আমাদের এখানে আয়তন বলেছে। আয়তন মানে তরমুজটা কতটা জায়গা জুড়ে আছে সেটাই হচ্ছে তার আয়তন। এবং অর্ধগোলক, এখানে নিরেট অর্ধগোলক বলেছে, তো সেই নিরেট অর্ধগোলকের আয়তনের একটা সূত্র আছে। সেই আয়তনের সূত্রটা হচ্ছে এইরকম: 2/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব। আমরা এই যে বৃত্তাকার অংশটা দেখতে পাচ্ছি না, তো এই বৃত্তাকার অংশের তো একটা ব্যাসার্ধ হবে, তো এইটা হচ্ছে তার ব্যাসার্ধ, সেটাকে আমরা যদি আর ধরি, তাহলে 2/3 পাই ইন্টু এই ব্যাসার্ধের কিউব করলে আমরা পেয়ে যাব এই নিরেট অর্ধগোলকের আয়তন। এবং এই আয়তনটাই এখানে দিয়ে দিয়েছে 144 পাই, তাহলে আমরা এখানে ইকুয়ালস টু দিয়ে 144 পাই লিখবো। এবার একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণটাকে সমাধান করলেই আমরা আর এর মান খুব সহজেই পেয়ে যাব। আর মানে হলো ব্যাসার্ধ, কিন্তু আমাদের এখানে ব্যাস বার করতে বলেছে। তো বন্ধুরা, ব্যাস হলো কি? ব্যাস হলো এখান থেকে যদি আরো এতটা যদি চলে যাই, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে আরো যদি এতটা যাই আবার আর পাবো, অর্থাৎ এই আর প্লাস আর, অর্থাৎ 2r, এটা হলো ব্যাস। এটা হলো ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ বার করার পর তাকে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো ব্যাসের দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে আগে আমরা আরটা বার করি। তাহলে এখানে ধরুন লিখে নেব যে এটাই লিখবো, এই জিনিসটাই লিখবো। ঠিক আছে? এখানে লিখবো প্রশ্ন অনুসারে 2/3 পাই আর কিউব ইকুয়ালস টু 144 পাই। আর এখানে লিখে দেবো আর ইকুয়ালস টু অর্ধ গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। খুব সহজ একটি অঙ্ক, অত্যন্ত সহজ অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। এখানে পাই আর পাই কেটে গেল, আর বন্ধুরা থাকছে তাদের কত? 2/3 আর কিউব ইকুয়ালস টু 144। এখন বন্ধুরা এই 2 এর সাথে 144 কেটে দাও। 3টার সাথে কিন্তু 140 কাটবে না, কারণ 3 সংখ্যাটা নিচে আছে আর 140টা উপরে আছে, কাটাকুটি যাবে না এরকম, কারণ এটা সমীকরণের বাদিক ডান দিকে আছে। বাদিক ডান দিকে তখনই আমরা কাটতে পারবো যখন সংখ্যাগুলো হয় উপরে থাকবে, না হয় নিচে থাকবে। উপরে উপরে সংখ্যা কাটবে, নিচে নিচে সংখ্যা কাটবে। 2 দিয়ে কাটো, 7×2 = 14, 2। তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি 72 আছে, আর বাদিকে দেখতে পাচ্ছি r³/3 আছে। এবারে 3-এর সাথে 72 এখানে কি করব? আমরা গুণ করব, কিন্তু বন্ধুরা গুণটা আমরা করব না, আমরা এইভাবে রেখে দেবো। ঠিক আছে? রেখে দেবো। এবার দেখো বন্ধুরা, যেমন আমাদের যখন বর্গমূল করতে দেয়, যখন কোনো সংখ্যা যেমন বর্গমূল করতে দেয়, বর্গমূলের অর্থ হচ্ছে এখানে হচ্ছে 2 আছে, ঠিক আছে? এখানে 2, এটাকে বলি বর্গমূল। তাহলে তার অর্থ হচ্ছে দুটো 2 থাকলে একটা 2 বেরোবে। আর এখানে যদি 3 থাকে তাহলে সেটাকে আমরা বলি ঘনমূল। তাহলে তার অর্থ হচ্ছে ভিতরে যদি 3টে 2 থাকে, তাহলে তার বাইরে, এটার বাইরে আসবে একটা 2। তো এখানে যখন আমি পাওয়ারটা 3 দেখতে পাচ্ছি না, এই 3টাকে যখন আমি এইদিকে নিয়ে যাব, পাওয়ারটা যখন এইদিকে নিয়ে যাব, তখন সেটা এই রকম হয়ে যাবে, ঘনমূল হয়ে যাবে। ঠিক আছে? ঘনমূল। এবার আমরা দেখবো এখানে এই ঘনমূলের ভেতরে সংখ্যাগুলো কটা করে আসছে। 3 তো একটা আছেই, তাহলে 72কে আমরা এবার মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করবো। মৌলিক সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো সেটা যেন সবসময় মৌলিক সংখ্যা হয়। ঠিক আছে? তাহলে 3 দিয়ে, 3 দুগুণে 6, 1, 3 4-এ 12, আবার 3 দিয়ে, 3 8-এ 24, আবার 2 দিয়ে 4, 2 দিয়ে 2, অর্থাৎ দুটো 3,
এই 3টা এখানে লিখলাম, আর 72 থেকে আসছে 2টো 3 আর 3টে 2। তো বন্ধুরা দেখো তো, তার মানে কি লিখতে পারি, একটা 3 লিখতে পারি আর এখানে একটা 2 লিখতে পারি, অর্থাৎ কত আসলো 6। তাহলে আর এর মান কত পেলাম 6। এখানে একক কি দিয়েছে, সেন্টিমিটার দিয়েছে, তাই না? তাহলে এখানে লিখবো সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পেলাম, তাহলে ব্যাস কত হবে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ 2r সমান সমান 2 ইন্টু 6 সমান সমান 12 সেন্টিমিটার। খুব সহজ প্রশ্ন ছিল, খুবই সহজ একটা প্রশ্ন। বন্ধুরা পরের অঙ্ক 4 দাগের 12, প্রশ্নে বলা হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হলো 8.1। সাম অফ এফআই এক্সআই ইকুয়ালস টু 132 প্লাস 5k, অর্থাৎ এফআই এক্সআই এর যোগফল যদি 132 প্লাস 5k হয় এবং এফআই এর সমষ্টি বা যোগফল যদি 20 হয়, তাহলে কে এর মান কত? বন্ধুরা যারা 2022-এর জন্য প্রস্তুতি নিচ্ছ মাধ্যমিকের, তারা কিন্তু এই অঙ্কটা করবে না, ঠিক আছে? তোমাদের এখানে এই অঙ্কটা করে খুব একটা লাভ হবে না, তার কারণ এটা হচ্ছে রাশিবিজ্ঞান থেকে দেওয়া হয়েছে, আর রাশিবিজ্ঞান তোমাদের সিলেবাসে এবারে নেই। আর যারা 2022-এ পরীক্ষা দেবে না, তারা অবশ্যই অঙ্কটাকে ভালো করে দেখো, কারণ এটা খুব ভালো একটা অঙ্ক। তো দেখো, বিভাজনের গড়, পরিসংখ্যা বিভাজনের গড়ের একটি সূত্র আছে, সেটা হচ্ছে এরকম, এফআই এক্সআই এর যোগফল বাই এফআই, এফআই এক্সআই এর যোগফল বাই এফআই এর যোগফল, এটা ভাগ করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে গড়, যেটা পাবো সেটাই হচ্ছে গড়। আর সেই গড়টা কত দিয়েছে এখানে 8.1, 8.1। তো বন্ধুরা এখন আমরা এটার মান যেটা দিয়েছে সেটা বসিয়ে দেবো, অর্থাৎ উপরে বসবে 132 প্লাস 5k ডিভাইডেড বাই এফআই এর যোগফল কত 20, তাহলে ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 8.1। এবার 8.1 কে আমি যদি পয়েন্টটা তুলে দিই, তাহলে নিচে একটা 10 আসবে, তাই তো, নিচে 10 আসবে। এখন বন্ধুরা এখানে দেখো, যেহেতু এই সংখ্যাটা নিচে আছে, এই সংখ্যাটাও নিচে আছে, তাহলে এখানে 0 আর 0 কেটে দেবে। আর বন্ধুরা এই 81-র সাথে এখানে কোনো সংখ্যা যদি কাটাকুটি যায়, তাহলেও কিন্তু তোমরা কাটতে পারবে না, কারণ মাঝখানে কিন্তু যোগ আছে, যোগ বা বিয়োগ থাকলে কিন্তু কাটাকুটি করতে পারবে না, ঠিক আছে? তাহলে এখন কি থাকলো, এদিকে নিচে 2 থাকলো, তো 2 এর সাথে এই 2 এর সাথে 81 অর্থাৎ আর গুণ হবে, ঠিক আছে? তাহলে উপরে কি থাকলো 5k প্লাস 132, আর এদিকে 81-র সাথে 2 কে গুণ করলে 2 1 2 আর 2 গুণে 16, 162। এবার যদি আমরা কে এর মান বার করবো, তাহলে এই রাশিটাকে আমাদের বাঁদিকে রাখতে হবে, আর সবার প্রথমে 132টাকে আমরা ওপাশে নিয়ে যাব, 162 মাইনাস 132, অর্থাৎ বিয়োগ করলে আমরা পাচ্ছি 30। এখন বন্ধুরা তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 5k ইকুয়ালস টু 30, 5টাও উপরে আছে, 30টা উপরে আছে, কারণ নিচে তো 1 আছে, তাই না? তাহলে এবার উপরে উপরে সংখ্যাগুলো আমরা তখনই কাটবো যখন সংখ্যাগুলো গুণ আকারে আছে। এখানে কি আছে 5 ইন্টু কে আছে, তাই না? 5 ইন্টু কে, তাহলে গুণ আকারে আছে, এখানেও 30 একটাই সংখ্যা আছে, তাহলে এখানে আমরা কাটতে পারি 5 দিয়ে 6, অর্থাৎ কে এর মান কত পেলাম 6 পেলাম। খুব সহজ একটি অঙ্ক, অত্যন্ত সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে, তাই খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে।